জনগণের আস্থা ফেরাতে গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করেছে সরকার। চীনে বোয়াও সম্মেলনে প্রধান উপদেষ্টা, আজ শি জিনপিং এর সাথে বৈঠক। কুয়েতে জমে উঠেছে ঈদ কেনাকাটা, কর্মব্যস্ত দর্জি পাড়াতে ভিড়, পাঞ্জাবি শাড়িতে তারা খুঁজছেন লাল সবুজের বাংলাদেশকে। প্রবাসীদের খেলাধুলায় অনুপ্রাণিত করতে সৌদিতে মোহাম্মদ আশরাফুল, সাবেক অধিনায়ককে পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি কাজে আসা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জনগণের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশে মৌলিক পরিবর্তন আসবে। চীনে বোয়াও সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনুস বলেন, পরিবর্তিত বিশ্বে এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত। আজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম চীন সফর। বৃহস্পতিবার চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনে যোগ দেন ডক্টর ইউনুস। বক্তৃতা দেন উদ্বোধনী অনুষ্ঠানে। বলেন, বহুপাক্ষিক বৈশ্বিক শাসন ব্যবস্থা এখন চ্যালেঞ্জের মুখে। এশিয়ায় ঋণের বোঝা বাড়ছে, অন্যদিকে কমছে বিশ্বের উন্নয়ন সহযোগিতা ও সমষ্টিগত পদক্ষেপ। বহুপক্ষীয়তা ভিত্তিক বৈশ্বিক শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে, ঋণের বোঝা অসহনীয় হয়ে উঠছে, মানবিক সংকট বাড়ছে, উন্নয়ন সহযোগিতার জন্য রাজনৈতিক ইচ্ছা দুর্বল হচ্ছে। বৈশ্বিক সমষ্টিগত পদক্ষেপে উদ্বেগজনক ঘাটতি দেখা দিয়েছে। Political will for development cooperation is weakening. ডক্টর ইউনুস বলেন, গত জুলাই আগস্টে এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। জনগণের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এমন একটি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে যা গত বছর জুলাই আগস্টে ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে গেছে। বিশ্ব দেখেছে যে কিভাবে জনগণ অত্যাচার এবং দুর্নীতির বিরুদ্ধে একত্রিত হয়েছে। জনসাধারণের আস্থা পুনরুদ্ধার করার জন্য আমরা গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করেছি। এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে আমাদের জাতির মৌলিক পরিবর্তন ঘটবে। বিশ্ববাজারে অস্থিরতা, রাজনৈতিক অনিশ্চয়তা, কূটনৈতিক উত্তেজনা ও বাণিজ্য জটিলতা নানাবিধ সমস্যার সৃষ্টি করছে। দুর্নীতির কারণে উন্নয়নশীল দেশগুলোতে বছরে আনুমানিক $1 ট্রিলিয়ন ক্ষতি হচ্ছে। তাই প্রয়োজন বহুপাক্ষিক মধ্যস্থতা, বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। গ্লোবাল অঙ্গীকার থাকা সত্ত্বেও 2030 এজেন্ডার অগ্রগতি ধীর গতিতে চলছে। এশিয়াকে সম্পদ পুনরুদ্ধার ও ফেরতের জন্য একটি বহুপাক্ষিক মধ্যস্থতা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একত্রিত হতে হবে। উন্নয়নশীল দেশগুলো দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সহ নানাবিধ সমস্যার দিকে এগোচ্ছে। তাই বিশ্বকে একটি টেকসই অর্থনৈতিক মডেলের দিকে এগিয়ে যেতে হবে, পরামর্শ দেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 10:20 দিকে বেইজিংয়ে পৌঁছেছেন। চীনের উপমন্ত্রী সান ওয়েইডং বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় অধ্যাপক ইউনুস হাইনান প্রদেশের বোয়াও শহর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন। 4 দিনের সরকারি সফরে কর্মব্যস্ত দিন পার করছেন তিনি। শুধু দেশ নয়, ঈদ উপলক্ষে প্রবাসেও বেড়েছে দর্জি পাড়ার কর্মব্যস্ততা। কুয়েতের বাংলাদেশি টেইলার্সদের কাছে ভিড় জমাচ্ছেন প্রবাসীরা। নানান ব্র্যান্ডের পোশাক সুনিপুণ হাতে তৈরি করছেন বাংলাদেশি কারিগররা। জাহাঙ্গীর পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সেলাই মেশিনের শব্দে মুখরিত কুয়েতের দর্জি দোকানগুলো। বাহারি নকশার কাপড় বানাতে সেখানে ভিড় করছেন অনেক প্রবাসীরা। দর্জি কারিগরদের দম ফেলার সময় নেই, যদিও এই ব্যস্ততা শুরু হয়েছে রোজার আগে থেকেই।
কুয়েত সিটির সুকাল ওয়াতানিয়ায় রয়েছে বাংলাদেশি মালিকানাধীন অসংখ্য টেলার্স দোকান, যেখানে তৈরি হয় শার্ট প্যান্ট, কোট, পাঞ্জাবি, পায়জামা সহ দেশি বিদেশি নানা রঙের পোশাক। আর এসব পোশাক তৈরি করছেন বাংলাদেশিরা তাদের সুনিপুণ হাতে। আমি এখানে 31 বছর ধরে কাজ করি। আমি আগে ঢাকাতেই বড় হয়েছি, ঢাকাতে সানমন টেলারের কাজ করে আসছি। আমি কোট, প্যান্ট, শার্ট সবকিছু সানমনের সাথে কম্পেয়ার করে বানাই। ঈদ উপলক্ষে পোশাক তৈরি করার চাহিদা বেশ তীব্র। এ সময় তাদের অতিরিক্ত চাপ সহ্য করতে হয় বলে জানান কর্মচারীরা। আর গ্রাহকদের আকৃষ্ট করতে টেলার্স দোকানের মালিকরা আধুনিক ফ্যাশনের নতুন ডিজাইন তৈরিতে প্রতিযোগিতায় নামেন। এদের কাজের মান খুবই ভালো। আমি সবসময় এখান থেকে আমার যাবতীয় কাপড় চোপড় আমি এখানেই তৈরি করে থাকি। রমজানের আগে রাত 10টা পর্যন্ত কাজ করতাম, এখন আলহামদুলিল্লাহ অনেক রাত পর্যন্ত কাজ করি। আমরা 3টা পর্যন্ত কাজ করি রাত্রে। শুধু বাংলাদেশিরা নয়, ভারত পাকিস্তানেরও ভিড় জমান এসব দোকানে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রবাসীদের খেলাধুলায় অনুপ্রাণিত করতে সৌদি আরবের রিয়াদে উপস্থিত ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। সাবেক অধিনায়ককে পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। উপস্থিত ছিলেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। কাজের পাশাপাশি প্রবাসীদের মাঝে খেলাধুলায় বাড়ছে আগ্রহ। সৌদি আরবের রিয়াদ সিটির গ্রিন বাংলা স্পোর্টস ক্লাব ফেস্টিভ্যাল 2025-এর ফাইনাল খেলায় হাজির হন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। সৌদি আরব রিয়াদ সিটির গ্রিন বাংলা স্পোর্ট ক্লাবের 25 বর্ষপূর্তি উপলক্ষে এই ফেস্টিভ্যালের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয় গেল 14 মার্চ। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের আগমন উপলক্ষে এই বিশাল আয়োজন করা হয়, যেখানে হাজির হয় কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। সাবেক এই অধিনায়ক জানান, প্রবাসীদের খেলাধুলায় অনুপ্রাণিত করতেই তারই ছুটে আসা। এই খেলার অপরচুনিটিটা করে দিয়েছেন যারা, গ্রিন বাংলাকে ধন্যবাদ দিব, কারণ এই অপরচুনিটিটা আজকে সবচেয়ে ভালো লেগেছে যে আমরা 15 একটা টিমকে তারা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করিয়েছেন। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। ধন্যবাদ জানাই আশরাফুল ভাইকে, আমাদের প্রবাসীদের কথা চিন্তা করে এত দূর থেকে উনি বাংলাদেশ থেকে সৌদি আরবে আসার জন্য। আশরাফুল ভাই এখানে স্বতঃস্ফূর্তভাবে আমাদের লোকজনের সাথে মত বিনিময় করেছেন, তার স্পিচ রেখেছেন। মরুর বুকে মোহাম্মদ আশরাফুলের হাত থেকে ট্রফি নিতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে বিস্তারিত জানাতে সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুস্তম খান। রুস্তম, দীর্ঘদিন পর বাংলাদেশি কোনো ক্রিকেটার প্রবাসীদের মাঝে উপস্থিত হয়েছেন, এ নিয়ে প্রবাসীদের কি প্রতিক্রিয়ার? আপনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন, কি বলছেন তারা এ নিয়ে? মোহাম্মদ কাছে পেয়ে যেন বাংলাদেশের একটি নক্ষত্রকে তারা কাছে পেয়েছে, এমনটা জানিয়েছেন এখানকার প্রবাসী ক্রীড়াপ্রেমী শ্রমিকেরা। তারা অত্যন্ত খুশি। মোহাম্মদ আশরাফুলকে যখন জানানো হয় রিয়াদে আসার জন্য, তখন সাথে সাথেই প্রবাসীদেরকে ভালোবেসেই তিনি এখানে জানিয়েছেন যে সৌদি আরবের দাওয়াতকে তিনি কবুল করেছেন এবং 25 মার্চ সকালে বিমানে করে সৌদি আরবের রিয়াদ সিটিতে আসেন এবং রাত্রে অংশগ্রহণ করেন ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। এবং 26 তারিখ নিয়ে এখানে থেকে আসরের পর উমরা করার উদ্দেশ্যে মক্কা চলে যান এবং আজকে রাত শেষে উনি বিমানে করে বাংলাদেশে যাওয়ার কথা রয়েছে। আর এদিকে আশরাফুলকে পেয়ে এখানকার রমজান মাসে আপনি জানেন প্রবাসীরা সারাদিন ডিউটি করেন, কিন্তু মাত্র আশরাফুলকে দেখার জন্য, এক নজর তার হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা জাজিদখানা আরকান স্পোর্টস অডিটোরিয়ামে তারা উপস্থিত হয়েছিলেন এবং তারা অনেকে তার সাথে সেলফি নিয়েছেন এবং তার কাছাকাছি যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন এবং আশরাফুলও আন্তরিকতার সাথে প্রবাসী বাংলাদেশিদেরকে সময় দিয়েছেন বলে এখানকার রেমিটেন্স যোদ্ধারা অত্যন্ত খুশি। এবং আশরাফুল বলেছেন এই সৌদি আরবে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে, যদি আগামীতে বাংলাদেশের জাতীয় ক্রিকেটারদেরকে এই সৌদি আরবে এসে খেলার সুযোগ করে দেওয়া হয়, তাহলে তিনি এই ধরনের কাজে গ্রিন বাংলা স্পোর্টস ক্লাবকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। এই পর্যন্ত আমার কাছে ছিল আশরাফুলকে নিয়ে সর্বশেষ তথ্য। রুস্তম, আপনাকে ধন্যবাদ। পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী রমজান এবং ঈদ মেলা 2025। নেকমার্ট লিমিটেড প্রেজেন্স এবং ব্যারিস্টার নিশাত খুশবুর আয়োজনে ঈদ মেলা চলে দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত।
মেলায় অংশগ্রহণকারী 5 শতাধিক মানুষের জন্য ফ্রি ইফতার বিতরণ করা হয়। দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে চলে ঈদের কেনাকাটা। মেলায় ছিল শাড়ি, সালোয়ার কামিজ, গয়না, হার্বাল প্রোডাক্ট, ইসলামিক পোশাক, সুগন্ধি, খাবার, মেহেদি সহ বিভিন্ন রকমের আয়োজন। এটা হচ্ছে 4th ইয়ার, আর আমাদের নেক্সট ইয়ার হচ্ছে মে ফেয়ার ভেন্যুতে, এবং আমরা 500 মানুষের জন্য ইফতারি আয়োজন করেছি এবং মেজবাড়ি থেকে আমাদের ইফতারটা আসছে। আজকে আমাদের এখানে 74 স্টলস আছে। আর ঈদের কেনাকাটার জন্য উঠেছে, আমি আর কি বলবো, আমি শুধু সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই যে মাঠে যাচ্ছে, আই থিঙ্ক নেক্সট ইয়ার বিগার স্পেস লাগবে। আমার কাছে লাগে ছোট হয়ে গেছে, বিগার স্পেস আরো লাগবে, যে এত চাহিদা হয়েছে একটা দোয়া করে একটা লাগি অর্গানাইজার নিশাদ কিছু and her husband, they work really hard. Alhamdulillah, may it go far and far. আরো বড় জিনিসটা নেক্সট ইয়ার মেবি সামারে পড়লে পার্কে গেলে আরো ভালো হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হয়ে গেল 26শে মার্চ স্বাধীনতা দিবস ও ইফতার মাহফিল। বাংলাদেশ কমিউনিটি ডাবলিনের আয়োজনে এতে অংশগ্রহণ করেন প্রবাসীরা। সংগঠনটি গেল কয়েক বছর ধরে সামাজিক অনুষ্ঠান, খেলাধুলা এবং মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। কর্মকর্তারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়াও আমরা সিরিজ অফ ইফতারি পার্টি অর্গানাইজ করেছি, যারা অংশগ্রহণ করেছিল সবাইকে বাংলাদেশ কমিউনিটি ডাবলিনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মহান স্বাধীনতা যুদ্ধে যারা আত্মদান করেছেন তাদের দেশে দোয়া মাহফিল হয়েছে এবং ইফতার পার্টি হয়েছে। তো বাংলাদেশ বিসিবি এর পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। লেবাননে বাংলাদেশের দূতাবাস বৈরুতের উদ্যোগে 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিনের শুরুতেই লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পতাকা উত্তোলন করেন বৈরুতে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আনোয়ার হোসাইন। দিনের দ্বিতীয় ভাগে দূতাবাসের সম্মেলন কক্ষে শুরু হয় দিবসের মূল অনুষ্ঠান। বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের 54তম বার্ষিকী উদযাপন হয়েছে। বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার এনডিসি, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ও দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন। নতুন বাংলাদেশ, মহান স্বাধীনতা। প্রবাসী নিউজ 24 নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার প্রবাসী নিউজ 24। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ঘরমুখ্য মানুষদের ঈদ যাত্রায় স্বস্তি মিলেছে। তবে আব্দুল্লাহপুর বাইপাইল এবং নবীনগর চন্দ্রা সড়কে দেখা দেয় যানজট। গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েছেন মানুষ। এছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাত্রীদের চাপ বেড়েছে। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে ঘরমুখ মানুষ। যাত্রাপথে মহাসড়কে ধীরে ধীরে বাড়ছে পরিবহনের সংখ্যা। আশুলিয়ার ধৌর থেকে বাইপাল হয়ে ঢাকা ইপিজেড 25 কিলোমিটার সড়কে প্রতিবারই লেগে থাকে ভয়াবহ যানজট। এবারও চরম ভোগান্তিতে পড়েছেন এ পথে বাড়ি ফেরা মানুষ। এছাড়া যাত্রীদের অভিযোগ পরিবহনে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ নেই বলছেন তারা। আর চালকরা বলছেন আগের ভাড়াতেই যাত্রী তুলছেন গাড়িতে। 1.5 ঘন্টা যাবো দাঁড়িয়ে আছে, এখনো গাড়ি পাচ্ছি না। আমি যাবো জামালপুরের বক্সিগঞ্জে, যাবো হচ্ছে সিরাজগঞ্জ শহরে। আমাদের ভাড়া নিচ্ছে 400 টাকা করে। প্রায় আধা ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি। গাড়ি পাওয়া যায় কিন্তু গাড়িতে লোক ভর্তি, ভাড়া বেশি নিচ্ছে। প্রশাসনে ওই রকম কোনোই নাই। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। এলেঙ্গা মোড়টা নির্বিঘ্নে আমরা পার করে দিচ্ছি, যাতে ঘরমুখে মানুষ ঈদমুখে ভালোভাবে ঈদ করতে পারে। এদিকে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানবাহনের পরিমাণ বাড়তি চাপ থাকলেও কোথাও কোনো যানজট নেই। মহাসড়ক যানজট মুক্ত রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মহাসড়কে কাজ করছে। সাধারণ মানুষ যেন ঢাকা থেকে তার প্রয়োজনের কাছে নির্বিঘ্নে এবং নিরাপদের সাথে যেতে পারে, সে উপলক্ষে আমাদের
টহল কার্যক্রম আমরা বৃদ্ধি করেছি। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে 33টি রুটে ঈদের ছুটিতে বাড়ি ফিরবে পূর্বাঞ্চলের 18 জেলার মানুষ। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে স্বজনদের কাছে ফিরছেন রাজধানীবাসী। বাস, ট্রেন ও নৌপথে ঘরে ফেরা মানুষের ভিড়। নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। সার্বিক পরিবেশ নিয়ে স্বস্তি ঘরমুখ মানুষের। এদিকে ঈদ সামনে রেখে বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যা। বিস্তারিত প্রতিবেদনে। মাথায় ক্যাপ, পরনে নতুন পোশাক, হাসি ঠাট্টা আর ভাই বোনের উচ্ছ্বাস বলে দিচ্ছে সোনামণিদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে। কমলাপুর রেল স্টেশনের পুরো প্ল্যাটফর্ম জুড়ে শিশুদের নতুন পোশাকের ছোঁয়া আর ছোটাছুটিতে মুখর স্টেশন। যেতে হবে দাদাবাড়ি বা নানাবাড়ি। ঈদের গ্রামে খেলবো, ঈদে কাপড় চুপড় পরে বাইরে সবাই কাছ থেকে সালামি নিব। ঈদযাত্রার চতুর্থ দিনে কানায় কানায় পূর্ণ রেল স্টেশন। এবার ঈদে দীর্ঘ ছুটি হওয়ায় সাবলীলভাবে ইচ্ছেমতো বাড়ি ফিরছেন সবাই। সার্বিক পরিবেশ নিয়ে স্বস্তি প্রকাশ করেন তারা। ছুটিটা হচ্ছে ভাঙা পড়ছে, তো এই কারণে মানে ট্রেনে ভিড় কম। টিকিট পাওয়াটা খুবই টাফ ছিল, একটা টিকিট ম্যানেজ হয়েছে, সো যাইতে পারছি, অবশ্যই ভালো লাগছে। সার্বিক ব্যবস্থাপনা ভালো, জ্যাম কম মনে হচ্ছে, ভিড় কম মনে হচ্ছে। সবগুলো ট্রেন ঠিক মতো গেল, কিন্তু আমাদের এই উত্তরবঙ্গকে একটু অবহেলা করতেছে মনে হয়। এই ট্রেন 1 ঘন্টা পরে চাললো আর কি। স্টেশন মাস্টার বলছেন প্রতিদিন 50,000-এর বেশি যাত্রী ঢাকা ছাড়ছেন। সেই সাথে গতবারের চেয়ে এবার রেলযাত্রায় বেড়েছে যাত্রী সংখ্যা। আন্তনগর ট্রেন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ওই সব রুটে আগের মতো আর ট্রেনে যাত্রী প্রেশার নাই, যাত্রীর চাপ নাই, যার জন্য সব জায়গায় যেখানে যাত্রীর প্রেশার আছে, চাপ আছে, সেই অনুযায়ী এই স্পেশাল ট্রেনগুলো দেওয়া হয়েছে। ঈদে সারা দেশে 120টি আন্তনগর ট্রেনের বাইরেও রয়েছে 5 জোড়া বিশেষ ট্রেন। তাছাড়া বিভিন্ন লোকাল, কমিউটার ও মেল ট্রেন চলাচল করছে। আরফিন ইসলাম, নিউজ 24, ঢাকা। টানা 9 দিনের ঈদের ছুটিতে যাচ্ছে দেশ। এই সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। চুরি, ডাকাতি, ছিনতাই এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। আর অর্থ উপদেষ্টা বলেন 9 দিনের ছুটিতে অর্থনৈতিক স্থবিরতা হবে না, প্রয়োজনে অনলাইনেই চলবে কাজ। আগামী 31শে মার্চ পবিত্র ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ধরে ঈদ উপলক্ষে আগেই 5 দিন টানা ছুটি ঘোষণা করে সরকার। ঈদে ঘরমুখ মানুষের চাপ বিবেচনায় 3 এপ্রিল ছুটি ঘোষণা করায় এবার ঈদে সাপ্তাহিক ছুটি সহ টানা 9 দিনের ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, টানা ছুটির বিষয়টি আমলে নিয়েই নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে কাজ করছে সরকার। একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছুটিতে থাকছে না জানিয়ে সচিব বলেন, টানা ছুটি থাকলেও দেশের নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে তৎপর রয়েছে সরকার। পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। ঈদের টানা 9 দিন ছুটি থাকলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা বিশেষ পরিকরে ইউপিএন উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, তার কথা হয়েছে, দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো, সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। এদিকে ঈদের ছুটির আগে বৃহস্পতিবার শেষ কর্মদিবস সরকারি অফিসের। প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয়ে শুরু হয়েছে ছুটির আমেজ। দুপুরের আগেই অনেক কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে দেখা যায়। যারা ছিলেন তারাও অনেকটা ঢিলেঢালাভাবে কাজ করেছেন। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা নয়, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার 2021 সালের আগ্রাসন বিরোধী আন্দোলনে শহীদদের তালিকার দাবিতে রাজধানীতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব বলেন নাহিদ ইসলাম।
জানান বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ঈদের পর দলীয় কর্মসূচি নিয়ে মাঠে থাকবে এনসিপি। এই কান্না 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের। আগ্রাসন বিরোধী সেই আন্দোলনে কেউ হারিয়েছেন সন্তান, কেউ বা স্বামী। আহত হয়েছিল আরো অনেকেই। আমার স্বামীর বাড়িতে আমার জায়গা নাই, আমার বাচ্চাদেরকে নিয়ে আমার বাপের বাড়িতে থাকতেছি, বুঝিনি। ভুক্তভোগীদের অভিযোগ এখনো তারা ন্যায় বিচার পাননি। ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন নিহতদের পরিবার। আমার স্বামী শহীদ হওয়ার পর আমার 2টা সন্তান আছে, ওদেরকে নিয়ে অনেক কষ্ট করে ওদেরকে মানুষ করতেছে। আমি মিডিয়াতে বলছি এগুলোই যে আমার স্বামীর হত্যার বিচার চাচ্ছি। আমরা যারা কারা নির্যাতিত হয়েছি, পুলিশের মার খেয়েছি, আমরা আমাদের যে আন্দোলন, যে ত্যাগ, সে ত্যাগের স্বীকৃতি চাই। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মোদির ঢাকায় আগমনকে জনগণ প্রত্যাখ্যান করেছিল। মোদির আগমনকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছিল। সেই সব কিছুকে তোয়াক্কা না করে এদেশের জনগণের উপরে শেখ হাসিনা সরকারের যে পুলিশ এবং সন্ত্রাসী বাহিনী তারা নিপীড়ন চালায়। এই সময় নাহিদ কথা বলেন দ্বিতীয় স্বাধীনতা ইস্যুতে। বলেন, যারা 15 বছর হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন তাদের কাছে 24ই দ্বিতীয় স্বাধীনতা। 5ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। যারা এই গত 15-16 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। নাহিদ ইসলাম আরো বলেন, বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ঈদের পর দলীয় কর্মসূচি নিয়ে মাঠে থাকবে এনসিপি। যে 3টি এজেন্ডা নিয়ে আমরা বর্তমান সময়ে কথা বলছি, সেই এজেন্ডার ভিত্তিতে আমাদের রমজানের পরে আমাদের কার্যক্রম সারা দেশব্যাপী চলবে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রবাসী নিউজ 24 এর সময় হলো আরেকটা বিরতি। স্বাগত আরেকবার প্রবাসী নিউজ 24-এ। এবার খেলার সংবাদ। আন্তর্জাতিক বিরতি শেষে ইংল্যান্ডে ফিরে গেলেন হামজা চৌধুরী। দেশ ত্যাগের আগে জানিয়ে গেছেন জুনে এশিয়ান কাপ বাছাইয়ের বাকি ম্যাচের জন্য আবারও ফিরে আসবেন। বিদায় বেলায় সকল ভক্ত সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি মিস্টার চৌধুরী। 17 মার্চ 2025 দেশের ফুটবলের এক ঐতিহাসিক দিন। প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা কোনো ফুটবলার এসেছেন বাংলাদেশের হয়ে খেলতে। সিলেটের ওসমানী বিমানবন্দরে হাজার হাজার ফুটবল ভক্তদের ভিড়। মুখে চওড়া হাসি নিয়ে সবার ভালোবাসায় সিক্ত হলেন মিস্টার চৌধুরী। নিজ বাড়িতেও হামজা পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। হবিগঞ্জের স্নানঘাট গ্রামে ছিল উৎসবের আমেজ। পরদিন হামজার গন্তব্য ঢাকা। জামাল ভুঁইয়াদের সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন শেফিল্ড মিডফিল্ডার। এরপর কিংস অ্যারেনায় হাভিয়ার কাবরেরার অধীনে অনুশীলন। উৎসুক সমর্থকদের জন্য বাফুফে তেমন আয়োজন না করতে পারলেও যারা ছিলেন বেশ উপভোগ করেছেন। শিলংয়ে দলের সাথে অনেক সময় কাটিয়েছেন হামজা। সখ্যতা বাড়ানোর পাশাপাশি চৌধুরী সাহেব থেকে অনেক কিছু শিখেছেন তপু বর্মনরা। দক্ষিণ এশিয়ার ক্লাসিকোর পুরো ম্যাচে হামজা ছিলেন অনবদ্য। কাবরেরার ডিফেন্সিভ মিডফিল্ডারের যে দায়িত্ব সঁপেছেন সেটাও পুঙ্খানুপুঙ্খ নিভিয়েছেন হামজা। সুনীল ছেত্রী, লিস্টন কোলাসোদের সব চেষ্টার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে গেছেন। ফরওয়ার্ডরা গোলের পর গোল মিস করায় অভিষেকটা আর রাঙানো হয়নি লাল সবুজদের নতুন নাম্বার 8-এর। এবার ফিরে যাচ্ছেন ইংল্যান্ডে। জানিয়ে গেলেন জুনে সিঙ্গাপুর ম্যাচের আগে আবারও ফিরে আসবেন। I can't put into words how much this has meant to me. Thank you. Inshallah, I'll be back in June. Make dua for my good health and my return, and inshallah, I'll see you all in June for another 2 big games. শনিবার চ্যাম্পিয়নশিপে কভেন্ট্রি সিটির বিপক্ষে মাঠে নামবেন হামজা। তাওসিফুল হাসান, নিউজ 24। এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।